এখন আমি কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি রবিরাম হালদারকে মহাশয়কে। প্রস্তুত থাকবেন গৌতম মণ্ডল। এখন রবিরাম হালদার কবিতা পড়বেন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট কবি সাহিত্যিকগণ এবং আমার সামনে যে সকল কবি সাহিত্যিক বন্ধুগণ আছেন সকলকে নমস্কার জানিয়ে আমিও আমার একটু আগে যে কবি বন্ধু বলে গেলেন যে মোবাইল দেখে আবৃত্তি করার কবিতা পাঠ করার বিরুদ্ধে আমিও 100% আমার নিজের আজকের কবিতা বলতে হবে জানি না। আমি হঠাৎ গৌতম দা আমাকে এখানে একটা আহ্বান করলেন, কিন্তু আমি জানি না এখানে কবিতা পাঠ হবে কিনা। কবিতা পাঠ হলেই আমার খাতা থাকে, আর তাছাড়া আমার চোখেও সমস্যা আছে, এই মোবাইলে দেখে পাঠ করার মতো আমার হয় না, অসুবিধা হয়। সবাই মানিয়ে নেবেন সবার বিরুদ্ধে। যদিও আজকের একটি কবিতা আমি আমার লেখা পাঠ করছি। আমি তোমাদের ভারতবর্ষ, আমি তোমাদের ভারতবর্ষ, ভারত মাতা। আমাকে তোমরা দ্বিখণ্ডিত করে তোমাদের কুটিল স্বার্থ সিদ্ধি করেছ। ধর্মের নিষ্ঠুর শাণিত তরবারির আঘাতে আমাকে ক্ষত বিক্ষত দীর্ণ বিদীর্ণ করেছ। অবিরত অশ্রুধারা বহমান আমার দুনয়নে। স্বাধীনতার পর ৭৫টি পূর্ণ বসন্ত দেখেছি। অদ্যাবধি সীমান্তে রক্তের হোলি খেলা বিদ্যমান। ক্রমশ হিংসতা, কপটতা, অসততা বর্ধমান। শক, হুন, পাঠান, মুঘল, এমনকি ব্রিটিশরা আমার চরিত্র এভাবে কখনো কলঙ্কিত করেনি। তোমাদের অমানবিক আচরণে আমি জর্জরিত। দেশের গদি নিজেদের অধিকারে রক্ষিতে তোমরা গুটি কয়েক নেতৃত্ব আখের গোছাতে আমার বুকের উপর বসালে সুতীক্ষ্ণ অস্ত্র। আমাকে খণ্ডিত করেও তোমাদের আশা মেটেনি। আজও তোমরা বিবদমান সীমান্তে দাঁড়িয়ে যুদ্ধ খেলা দেখছি মৃতদেহ মারিয়ে। স্বাধীনতার জন্য যে সকল বীর শহীদ অকালে অকাতরে প্রাণ বিসর্জন দিল, যাদের আত্মবলিদানে তোমরা ক্ষমতার অলিন্দে রাষ্ট্রনায়ক, নেতা, মন্ত্রী, জজ, ব্যারিস্টার তাদের যোগ্য সম্মান তোমরা দাওনি। নেতাজিকে দেশে ফিরিয়ে আনতে টাল বাহানা, তার মৃত্যু রহস্য উদ্ঘাটনে জঘন্য ছলনা। তোমরা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টি করো, মন্দির মসজিদ নিয়ে দাঙ্গা বাঁধাও। নিজেদের স্বার্থে সংবিধান সংশোধন করো, দলিত, সংখ্যালঘু, নিম্নবর্ণের অধিকার কেড়ে নাও। খর্ব করো মানুষের গণতান্ত্রিক অধিকার। বিচার ব্যবস্থাকে নিজেদের স্বার্থে কলঙ্কিত করো। আমি তোমাদের ভারতবর্ষ বলছি, ভুল শুধরে দেশবাসীর জন্য হাতটা বাড়াও। মানুষ বড় অসহায়, কাঁদছে, তাদের পাশে দাঁড়াও, নইলে তোমাদের বেয়াদবি বেআব্রু করবে এই মানুষ। নমস্কার। রবিরাম বাবুকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন কবিতা পাঠ করবেন গৌতম মণ্ডল। আমি প্রস্তুত থাকতে অনুরোধ করছি আগামী সাহিত্য পত্রিকার সম্পাদক নিশিকান্ত সামন্ত মহাশয়কে। চলে গেছেন। আচ্ছা, তাহলে রা পত্রিকার সম্পাদক বিপদ তারণ নস্কর। কবিতা পাঠের আগে আমি দু একটি কথা বলতে চাই। আমরা যারা এখানে কম বেশি উপস্থিত হয়েছি, বিশেষ এক কমিউনিটির মানুষ, আমাদের দেশ এমন এক বিপজ্জনক অবস্থায়, কেউ বলে জয় শ্রীরাম, কেউ আল্লাহু আকবর, খিদে পেলে কেউ দেয় না ভাত, থাকার জন্য দেয় না ঘর। অর্থাৎ আমরা যে কথাটা বলতে চাচ্ছি, যারা আমাদের এই পিছিয়ে পড়া সমষ্টির মানুষ, এদের পিছনে কিন্তু অনেকের ভূমিকা ছিল। চৈতন্যদেব, তিনি কি ব্রাহ্মণ্যবাদের বাড়িতে জন্মগ্রহণ করে কিন্তু জাতপাতের বিরুদ্ধে লড়াই করেছেন। যে বি.আর. আম্বেদকরের জন্য আমরা যে সুযোগটা পেয়েছি, তার পিছনেও একটা উচ্চবর্ণের হিন্দু ছিল। আসলে যারা জ্ঞানের আলো জ্বালাতে চায়, তারা জাত ব্যবস্থাকে চায় না, পারলৌকিক তত্ত্বে বিশ্বাস করে না। আমরা সবাই জানেন কি
যে জিন্নাহ আর জওহরলাল ভারত ভাগ করেছিল। জিন্নাহ হচ্ছে একজন শুয়োর খা মদ খা মুসলমান, তিনি তার ফ্যামিলিকে পাকিস্তানে নিয়ে যেতে পারেনি। আপনারা কি জানেন যে মাওলানা আজাদ সাহেবকে বলেছিল, তিনি বলেছেন যদি ফেরেশতা এসে যদি বলে ভারতবর্ষ তোমাকে বেহেশতে নিয়ে যাব, তিনি বলেছিলেন আগে আমার ভারতবর্ষের স্বাধীনতা চাই। কিন্তু অদ্ভুত বিষয় হলো আমাদের দুটো কমিউনিটিকে লড়িয়ে দেওয়ার একটা প্রবল প্রচেষ্টা চলছে। আমরা যেন সকলেই সচেতন থাকি। আমরা যারা নিম্নবর্ণের হিন্দু থেকে কনভার্ট মুসলমান, যারা কাওড়াপাড়ার পাশে মুসলমান পাড়া, আমরা সকলেই আমাদের প্রতি একটা বিভেদের বিষ বাক্য করছে। হ্যাঁ, ফলে আমি কবিতায় চলে আসছি। যে প্রেমিক ভালো না বেশে অনেকেই ভালোবাসার কথা বলে, কেননা ভালোবাসলে অনেক কঠিন পথ হাঁটতে হয়। তাই ভালোবাসার নামে চলে অভিনয়। প্রতিশ্রুতি আর প্রতারণা দুটি সহজ সাহায্য, কঠিন হলো কথা দিয়ে কথা রাখা। পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলা হয়েছে পবিত্র ভালোবাসার নামে। আরও মধুময় মিথ্যা কথা বলা হবে আত্মকেন্দ্রিক ভালোবাসার নামে। তবুও ভালোবাসা বেঁচে থাকে শহীদের খুনে, তবুও ভালোবাসা বিকশিত হয় মানবিক গুণে, তবুও ভালোবাসা উজ্জীবিত শিকল ছেঁড়ার জীবন্ত সংগ্রামে। যে প্রেমিক সে নির্ভীক, সতত সে নিবেদিত মুক্তির সন্ধানে। নমস্কার। গৌতম কাকুকে অনেক অনেক ধন্যবাদ। মাফ করবেন, আমি একটু ভুল বলেছি। আমরা এবার একটু স্বাদ বদল করব। বিপত্তারণ নস্কর রা পত্রিকার সম্পাদক, তিনি একটি অনুগল্প পাঠ করে শোনাবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। আমার ছোট গল্পের নাম এখনো ঠিক হয়নি। 70-এর দশকের ওয়েলিংটন স্কোয়ারে একটা বাচ্চা ছেলে, সে গ্রিলের দোকানে কাজ করে। হঠাৎ মালিক খবর দিল, বলে এই ছোড়া, তুই রাস্তার ওপারে আমাদের যে বাড়িটা আছে ওখানে গিয়ে দেখা কর, মা কি বলছে শোন। পায়ে পায়ে ছেলেটি গেল, গিয়ে বলল কি হয়েছে মা? বলল যে এই দেখ, এই গঙ্গা জলের যে ছোট ডাবরটা আছে না, এটা তুই নিয়ে ওই হাওড়ার ওখান থেকে জলটা নিয়ে আয়। এই 3-4 দিন পরে তো বিশ্বকর্মা পুজো। আমি তো গঙ্গা জলের ভাঁড়টা নিয়ে, ছোট একটা কলসি আর কি, ওটাকে নিয়ে যখন দোকানে এলাম, মালিক বললে পকেট থেকে বলল, এই নে 10টা পয়সা নেই, যাওয়ার সময় বাসে যাবি, আসবার সময় হেঁটে আসবি। বাস, আমি তো ওখান থেকে বাসে উঠে পড়লাম হাওড়ায় জগন্নাথ ঘাটে। ওখানে ডাবরটা ভর্তি করলাম, করে আবার হাঁটতে হাঁটতে ওয়েলিংটন স্কোয়ারে যখন চলে এসেছি, তখন প্রায় এই মাঝখানে সময়টা চলে গেছে 1.5 থেকে 2 ঘন্টা। মালিক বলল যা ঘরে জলটা দিয়ায়। ঘরে জলটা দিতে গেছি, ওই দোকানের মালিকের মা, আমিও তাকে মা বললাম, বললো মা এই জলটা কোত্থেকে এনেছিস? আমি বললাম গঙ্গা থেকে। গঙ্গার কোথায়? আমি বললাম জগন্নাথ ঘাট থেকে। দূর, গঙ্গা এপারে নয়, গঙ্গা ওপারে, হাওড়ার ব্রিজ পার হয়ে ওপার থেকে নিয়ে আসতে হবে, জল ফেলে দে। আমি কি করব, বোকার মতো দাঁড়িয়ে আছি। যা তোর মালিককে ডাক। মালিকের কাছে গিয়ে বললাম, আমার মনটা ভীষণ খারাপ। বললাম যে আপনাকে বাড়িতে একটু ডেকেছে। উনি কিছুক্ষণ পরে ঘুরে এসে বললে, এই ছোঁড়া, তোকে কি বলেছিলাম? আপনি তো বললেন গঙ্গা জল নিয়ে আসতে, আমি তো গঙ্গা জল নিয়ে এলাম। তোর কোনো কাণ্ডজ্ঞান আছে? এটা তো ভাগীরথী, এটা ভাগীরথীর জল নিয়ে এলি কেন? ওপারে যেতে হবে, গঙ্গার জল নিয়ে আসতে যেতে হবে। আবার সেই মানে ছোট ডাবরটা নিয়ে আবার যখন আসছি, মালিক আমাকে 10টা পয়সা দিয়ে বলল, যা বাসে যাবি আর হাওড়া ব্রিজ ওপার হয়ে তারপর জলটা নিয়ে আসবি। মানে এত বিরক্তিকর ব্যাপার। আমি তখন গঙ্গার দিকে না গিয়ে সোজা একদম নেবুতলা পার্কে গিয়ে ওখানে একটা ফেরিওয়ালার থেকে 10 পয়সার বাদাম কিনে একটা বেঞ্চি বসে খুব আরাম করে 1টা 2টো এইভাবে খেতে খেতে কখন ঘুমিয়ে পড়েছি। কিন্তু ডাবরটা কিন্তু আমি ভালো করে চেপে রেখেছি।
এমন সময় যে একটু ঘুম আসছে, না অনেকটা বেলা হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে তো আমাকে, কারখানার তো ছুটি হয়ে যাবে। তখন আবার আমি ওই কলের, কলকাতার রাস্তার ড্রেনের পাশে দেখবেন হলুদ জল বার হয়, ওই ভাঁড়ে করে ওই জলটা ভরে নিয়ে আমি সোজা দোকানে যখন এলাম, বলে এনেছিস তো? আমি হ্যাঁ এনেছি। যা বাড়িতে দিয়ে আয়। বাড়িতে দিয়ে এসে বললো তোকে কালকে তুই 1 ঘন্টা দেরিতে আসবি। আমি বললাম ঠিক আছে। আমি বুঝতে পারলাম না জলের তফাৎটা কি, তাই আমার গল্পের নামকরণ এখনো ঠিক হয়নি। নমস্কার। আমরা অনুগল্প শুনলাম বিপদ তারণ নস্কর মহাশয়ের কাছে থেকে।